ডেভিলস আওয়ারে তোমাকে স্বাগত। নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আর অনেক ভালোবাসা। ঘরে থাকো, সুস্থ থাকো আর শুনতে থাকো আমাদের 5 সপ্তাহে 5টি নতুন গল্প। আমাদের এই গল্পটি কোনো রাজনৈতিক বা সামাজিক সংগঠনকে আঘাত হানা বা তাদের প্রচারের জন্য নয়। গল্পটি নিতান্তই কল্পনাপ্রসূত একটি কল্পকথা। আশা করি আমাদের শ্রোতারা খোলা মনে কোনো বিভেদ ছাড়াই এই গল্পটি শুনবেন। ধন্যবাদ। তোমাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাদের পাশে থাকার জন্য ও তোমাদের বহু মূল্যবান মতামত জানানোর জন্য। কিন্তু এখনও যারা সাবস্ক্রাইব করোনি তাদের কাছে একটাই অনুরোধ, তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে নাও, কারণ এটা একদম ফ্রি। গল্প ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর খারাপ লাগলে ডিসলাইক করো, আর অবশ্য জানিও কোনটা খারাপ লাগলো। এইভাবে তোমাদের পাশে পেলে ভবিষ্যতে আরও কাজ করার অনুপ্রেরণা পাবো। তোমাদের অনেক 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 ধন্যবাদ আর ভালোবাসা। গল্পটি লিখেছেন পরিচয় গুপ্ত। পরিচয় গুপ্ত পেশায় অশিক্ষিত বেকার, যার জন্ম 1992 খ্রিস্টাব্দে। মৃত্যু আপাতত হয়নি, শখ ঘুমোনো, নিবাস কলকাতা, আর স্বপ্ন আমেরিকার রাষ্ট্রপতি হওয়া। দাদা দেখে মুখে মাস্ক পরুন, স্যানিটাইজ করুন। ভাইরাস এদের কেউ এখনো টেন্ডার পায়নি, আগে টেন্ডার পাই আমরা। ওষুধের দাম ঠিক হোক, তারপর আমার গায়ের কাছে কেন সারা বিশ্বের সমস্ত প্রান্তে গিয়ে হাঁচাহাঁচি করুন। কোনো সরকারি তত্ত্ব নয়, কল্পনা জগতের এক পরীর টানা ভেঙে নিয়ে এসেছে আপনাদের জন্য করোনার কল্পকথা। চীনা নবৎসর হ্যাং মিংলি চীনা স্পেস স্টেশনে রয়েছেন গত 8 মাস। আমেরিকার নাসাকে পাল্লা দিতে চীন পৃথিবীর বাইরে মহাকাশে যে স্পেস সেন্টারটি বানায়, সেখানে প্রথম কোনো নবৎসর এতদিন ধরে রয়েছেন। কয়েকদিন ধরেই মিংলিংয়ের শরীর ভালো যাচ্ছে না। চীনা সরকার সিদ্ধান্ত নেয় মিংলিংকে পৃথিবীতে ফিরিয়ে আনা হবে। সেই কথা মতো স্পেসশিপ জেন 101কে রওনা করে দেয় পৃথিবীর উদ্দেশ্যে। জেন 101-এর সফল অবতারণা হয়েছে। সমগ্র চীনের সাথে সারা বিশ্ব দেখেছে সেই দৃশ্য। নবৎসর মিংলিং জীবন্ত ফিরে এসেছেন তার স্বদেশ ভূমিতে। নিয়ম অনুযায়ী পৃথিবীর পরিবেশের সাথে মানিয়ে নিতে কয়েকদিন তাকে অবজারভেশনে রেখে ভালো করে হেলথ চেক আপ করে মিংলিংকে ছেড়ে দেওয়া হবে। দেখা যায় তিনি সম্পূর্ণরূপে সুস্থ রয়েছেন। ওই সামান্য জ্বর সর্দি কাশি রয়েছে, তবে তা নিতান্তই সাধারণ। তাই তাকে রিলিজ দিয়ে দেওয়া হয় এবং বহুদিন পর মিংলিং ফিরে যান তার নিজস্ব বাড়ি হুহান শহরে। মিংলিংয়ের পরিবারে আজ খুব আনন্দের দিন। বাড়ির ছেলে মহাকাশ ঘুরে বাড়ি ফিরে এসেছে। এদিকে মিংলিংয়ের বাবা ভ্যান ফিংলিংয়ের আবার খুব ব্যস্ততা, কারণ হুহানে হতে চলেছে এক আন্তর্জাতিক সম্মেলন। বিশ্বের সমস্ত বামপন্থী রাজনৈতিক সামাজিক দলগুলোর বার্ষিক সম্মেলন, যেখানে ফিংলিং হলেন একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা। সারা পৃথিবীর বামপন্থী নেতৃবৃন্দ এসে পৌঁছেছেন হুহান শহরে। সম্মেলন চলবে 1 সপ্তাহ ধরে। হঠাৎই মিংলিংয়ের স্বাস্থ্যের অবনতি ঘটে। তার শরীরে নিউমোনিয়ার লক্ষণগুলি দেখা যায়। ডাক্তাররা পরীক্ষা করে প্রাথমিকভাবে এই সিদ্ধান্তে আসেন, দীর্ঘ 8 মাস তাপমাত্রা নিয়ন্ত্রিত পরিবেশে থাকার পর পৃথিবীর জলবায়ুতেই ঠান্ডা লেগে যায়, তাই একটু বাড়াবাড়ি হয়েছে এই আর কি। হুহানে এইরকম নিউমোনিয়া আক্রান্ত হয়ে বেশ কিছু মানুষ হাসপাতালে ভর্তি হয়। ধীরে ধীরে তার আশপাশের প্রদেশগুলিতেও এইরকম আক্রান্তের খবর পাওয়া যায়। এরপরে চীনের বিভিন্ন প্রদেশে, এমনকি রাজধানী বেজিংয়েও দেখা যায় পর্যন্ত। সংক্রামিত ব্যক্তির দেহ থেকে এক রকমের বিশেষ ধরনের ভাইরাস লক্ষ্য করেন গবেষকরা।
সূর্যের বহিঃস্থকের মতো দেখতে সেই ভাইরাস। চীন সরকার 31শে ডিসেম্বর 2019 একটি বিবৃতির মাধ্যমে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনকে জানায় যে এই নিউমোনিয়ার কথা। তারপর 9 জানুয়ারি 2020 সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সারা বিশ্বকে জানায় যে চীনা গবেষকরা প্রাথমিক পর্যায়ে এই ভাইরাসটিকে নোবেল করোনা ভাইরাস হিসাবে চিহ্নিত করেছেন। তার প্রভাবে যে রোগটি ছড়ায় তার নাম দেওয়া হয়েছে কোভিড-19। এর কিছুদিন পরে খবর আসে চীন ছাড়াও অন্যান্য দেশেও এই ভাইরাস ছড়াতে থাকে, যেমন ইতালি, ফ্রান্স, স্পেন, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রতেও এর প্রকোপ দেখা যাচ্ছে এবং সংক্রামিত ব্যক্তিদের সংখ্যা ক্রমশ গুণোত্তর প্রগতিতে বাড়তে থাকছে। ইংল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশ, এমনকি ভারতবর্ষতেও প্রকোপ বিস্তার করে ফেলেছে এই ভাইরাস। কিন্তু এই ভাইরাস এত বিস্তৃতভাবে ছড়ালো কিভাবে? ভারতবর্ষে প্রথমে যে কজন আক্রান্ত ব্যক্তিকে ধরা গেল তাদের অধিকাংশই বিদেশ থেকে ঘুরে এসেছেন। কেউ চীন, কেউ ইতালি, কেউ ইংল্যান্ড, আবার কেউ মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতবর্ষের নানান ছাত্রছাত্রী, চাকরিজীবীরা সারা বিশ্বের তথাকথিত প্রথম সারির দেশ যেমন ইংল্যান্ড, আমেরিকা, জার্মানি, চীন, জাপান ইত্যাদি দেশে থাকেন। আর সেই দেশেই এই ভাইরাসের প্রকোপ দেখা যায় প্রথমে। তাই তারা আচমকা দেশে ফেরার টান অনুভব করেন এবং দলে দলে চলে আসেন স্বদেশ ভূমি, মাতৃভূমিতে। ভারতবর্ষ তার সন্তানদের আপন করে নেয় 2 হাত দিয়ে। কিন্তু যখন হু ঘোষণা করে এই কোভিড-19 একটি প্যান্ডামিকের আকার নিচ্ছে, তখন সমস্ত দেশের টনক নড়ে। ভারতবর্ষে তখন দেখা যায় এই কৃতি সন্তানেরা ইতিমধ্যে এই ভাইরাসটিকে আমদানি করে ফেলেছেন। সরকারি সতর্কতা আরও বাড়তে থাকে, আম জনতাকেও ভাবাতে থাকে। একে একে ইংল্যান্ড, স্কটল্যান্ড থেকে আগতরা ধরা পড়তে থাকেন। সরকার প্রস্তুত হতে থাকেন তাদের মোকাবিলা করার জন্যে। ইতিমধ্যেই বিশ্বের সেই সমস্ত প্রথম সারির দেশ যেখানে এই সংক্রমণ আগেই ঘটেছিল, সেই দেশের সরকার শহরের পর শহর, প্রদেশের পর প্রদেশ পুরো লকডাউন করে দেয়। সামাজিক দূরত্ব একমাত্র প্রতিকার এই অতিমারি থেকে বাঁচবার। ভারতবর্ষের সরকার ভাবতে থাকে, তাহলে একটা লকডাউন করেই দেখা যাক এই অতিমারি আটকানো যায় কি না। সাধারণ মানুষ প্রাথমিকভাবে কিছুটা উদাসীন ছিল, কারণ ভারত একে প্যাঁচ প্যাঁচে গরমের দেশ, এখানে এই শীতের ভাইরাস বাঁচবে না। কিন্তু অন্যান্য দেশের মতো ভারতবর্ষেও আক্রান্তের সংখ্যা গুণোত্তর প্রগতিতে বাড়তে থাকে। ফলে ঠান্ডা গরমের তত্ত্ব চলছে না দেখে সাধারণ মানুষ সাবধান হওয়াটাকেই শ্রেয় বলে মনে করলেন। শুরু হলো ট্রেসিং। বাইরে থেকে আগতদের পরীক্ষা শুরু হলো। পরীক্ষাতে পজিটিভ হলে কন্ট্যাক্ট ট্রেসিং করে দেখা হলো তারা কাদের মধ্যে ছড়িয়েছে বা ছড়াতে পারে। কিন্তু প্রাথমিকভাবে দেখা যেতে লাগলো বাইরের দেশ থেকে এই দেশে ঢুকেছে ভাইরাসটি। তাই সরকার ভাবলেন যে আক্রান্তের সম্ভাবনার হদিশ পাওয়ার একটা প্যাটার্ন পাওয়া গেছে বোধহয়। কিন্তু হঠাৎ করে এমন কিছু আক্রান্তের হদিশ পাওয়া গেল যারা বিদেশ থেকে আসেননি বা সেইভাবে সংক্রামিত হওয়ার কোনো রকমের সম্ভাবনা নেই। সরকার এবার পড়লেন মহা দুশ্চিন্তায়। তাই তারা সিদ্ধান্ত নিলেন লকডাউন করার। প্রথমে 1 দিন, তারপর সেটা বাড়ি 21 দিন, তাতে হচ্ছে না দেখে 3 মাস, হয়তো পরিস্থিতি বুঝে 6 মাসও হতে পারে। দেশ প্রথম দেখল লকডাউন। কোনো রাজনৈতিক অশান্তি ছাড়া, কোনো ধর্মীয় দাঙ্গা ছাড়া, কোনো প্রাকৃতিক দুর্যোগ ছাড়া একটা লকডাউন, যা জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে। স্বাধীন ভারতের নাগরিকরা এই প্রথম রাষ্ট্রের কাছ থেকে পেলেন পিতৃত্বের স্পর্শ। দেশবাসীকে সন্তানের মতো আগলে রাখতে, তাদের রীতিমতো ঘরে থাকতে অনুরোধ করছেন পিতা রাষ্ট্র।
যে পিতা কিছুদিন আগেই তার সন্তানদের মধ্যে অনেককেই সন্তান হিসেবে মানতে চাইছিলেন না, সেই পিতা বলছেন, তোরা বাবা ঘরে থাক, আমি তোদের ঘরে বসেই খাওয়াবো, তোরা বেরোসনি শুধু। কিন্তু পিতা যতই স্নেহপরায়ণ হোক না কেন, সব সন্তান কি সমান বাধ্য হয়? আবার কিছু মানুষ নিয়ম লঙ্ঘন করেই সুখ পায়, আর তাতে পিতাকে একটু আধটু শাসন করতে হয় বই কি। আর পিতার শাসন মানেই তো অল্প স্বল্প মারধর হবেই। লকডাউনের ঘোষণা হতেই দেশবাসী বেরিয়ে পড়ে প্রয়োজনীয় রসদ সংগ্রহের জন্য। যেমন শীত ঘুমে যাওয়ার জন্য যথেষ্ট পরিমাণ খাবার দাবার মজুত করে রাখে কীটপতঙ্গ, ঠিক তেমনই সবাই থলি, ব্যাগ, বস ইত্যাদি ইত্যাদি নিয়ে হানা দেয় সবজি দোকানে, মুদি দোকানের কাছে। যে মুদি দোকানে 10টা স্যানিটাইজার তুলে রাখলে বছরের শেষে দেখা যেত যে 7খানার ডেট এক্সপায়ার হয়ে গেছে, কারণ বিক্রি হয়নি, সেই দোকানদারকেই কিছু না হলেও 1000 জন কাস্টমারকে ফেরাতে হয়েছে নেই বলে। যে দোকানে সর্বসাকুল্যে 5 কেজি সয়াবিন থাকলে শেষের দিকে কিছুটা পোকা লেগে যেত, সেখানে 20 কেজি সয়াবিন মজুত করে রাখলেও একদিনেই তা বিক্রি হয়ে যায়, লোকজন আবার ফিরেও যায়। টুকটাক 2-3 দিনের বন্ধ তো হয় প্রায়শই, তা বেশ একটা ছুটি ছুটি আমেজ নিয়ে কাটিয়ে দেওয়া যায়। কিন্তু এতদিন সামলানো 4টিখানি কথা। মধ্যবিত্ত জনসাধারণ খাবার দাবার মজুত করে ছেলেপুলে নিয়ে এতদিন দীর্ঘ ছুটিকে কোয়ালিটি টাইম হিসাবে দেখছেন, কিন্তু মুশকিলে পড়ে যাচ্ছেন ভারতবর্ষের একটি বড় অংশের মানুষ, যারা দিন আনে দিন খায়। সেই অভাবী সন্তানের কথা ভেবে পিতা আজ কল্পতরু হতে চান। তারা পিতার অপেক্ষায় বসে আছেন, তারা ডাক পেলেই লাইন দিয়ে চাল ডাল আলু নিতে ছুটছেন। কিন্তু পিতা কি সব চাহিদা পূরণ করতে পারছেন কি? মনে হয় না। মাঝে মাঝে তাই সন্তানদের বের হতে হচ্ছে শেষ সম্বল ভাঙিয়ে বাচ্চাদের জন্য দুধটা, বুড়ো বাপ মায়ের জন্য ওষুধটা কিনতে। আর তাতেই জুটছে পিতার শাসন, পিঠে লাঠি ভাঙছেন পিতা। তারা বলা বলি করছেন, বড় লোকদের ওসব রোগ হয়, আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের শরীর ওসব রোগটক টেকে না। তাই সন্ধে হলে রাস্তায় বেরিয়ে পড়ছেন। আর দেশের উঁচু শ্রেণীর জনগণ নিজেদের বৈঠকখানায় ফুল ফ্যামিলি মিলে টিভিতে এইসব আনকালচারদের কীর্তি দেখছেন আর বলছেন, দিস ইজ সো ইনসেন, প্লিজ টেল দেম টু গো ইনসাইড, প্লিজ টেল দেম টু সোশ্যাল ডিস্টেন্সিং। আসলে দেশের একটা বৃহৎ অংশ চাইলেও যে করতে পারছেন না। এক চিলতে ঘরে অতগুলো মানুষ থাকতে পারে না। বৈঠকখানা বলতে তো শুধু রাস্তাটাই। কি করবেন, বেরিয়ে পড়ছেন। আর ওরা জানেন এটা বড় লোকদের ব্যায়ামও। এদিকে বিশ্বের প্রায় 200টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছেন এই ভাইরাস। সরকারি পরিসংখ্যান বলেছে প্রায় 1020 মানুষ মারা গেছেন। আসল সংখ্যা দ্বিগুণও হতে পারে। সারা বিশ্ব চীনকে দুষছে এই জন্য। অনেকে তো জৈব মারণাস্ত্রের তত্ত্বটিকেও যুক্তি দিয়ে তুলে ধরছেন। পৃথিবীর তাবড় তাবড় দেশ মিলে ইউরোপের ইউনাইটেড নেশনসে সর্বোচ্চ বিচারালয়তে চীনের বিরুদ্ধে মামলাই করে বসলেন। কোণঠাসা চীনকে স্বীকার করতে হবেই এবার যে এই ভাইরাসটি তাদের সৃষ্টি। তক্ষুনি আমেরিকা একটি মোক্ষম যুক্তি আনেন। সেই যে মহাকাশ বিজ্ঞানী হ্যাংমিংলিং, যে মহাকাশ থেকে ফিরেছিল, সেই নাকি এনেছে এই ভাইরাস মহাকাশ থেকে পৃথিবীতে। এবং রাশিয়ার মদতে যে বামপন্থী সম্মেলন হয়েছিল চীনের হুহানে, যেখানে কর্মকর্তা ছিলেন হিংমিংলিং এর বাবা, হিংমিং, তার মাধ্যমেই এই ভাইরাস সংক্রমিত হয়েছে। এবং ওই সম্মেলনের পর বামপন্থী নেতারা যে যার দেশে ফিরে গেছেন এবং ভাইরাসটি ছড়িয়েছেন। অকাট্য যুক্তি, যথেষ্ট তথ্য প্রমাণও রয়েছে। তাই
আন্তর্জাতিক কোর্ট এই সিদ্ধান্তে উপনীত হয় যে বামপন্থীদের দ্বারাই এই ভাইরাসটি সংক্রমিত হতে থাকছে এবং যেহেতু তারা কৃষক শ্রমিকদের কমিউনিটিতে গিয়ে সারা বিশ্ব জুড়ে কাজ করেন, তাই কমিউনিটি স্প্রেডিং এর জন্য এই বামপন্থীরাই রেসপন্সিবল, আর চীনকে দিতে হবে পর্যাপ্ত ক্ষতিপূরণ এই সম্মেলনটি আয়োজনের পেনাল্টি হিসাবে। সারা পৃথিবীতে বামপন্থীদের শনাক্তকরণের প্রক্রিয়া শুরু হলো লকডাউন অবস্থা বজায় রেখেই। ভারতবর্ষেও এর ব্যতিক্রম ঘটল না। 3 মাস মতো পার হয়ে গেছে লকডাউন। ভারতবর্ষের অবস্থা ফরাসি বিপ্লবের প্রাক মুহূর্তের ফ্রান্সের মতো। সন্তানেরা পিতাকে আর ভরসা করতে পারছেন না। ধনী দরিদ্র এবার সবাই সমান হয়ে গেছে। তারা সবাই বেরিয়ে আসছে বাড়ি থেকে। কোনো খাবারের গাড়ি দেখলে ঝাঁপিয়ে পড়ছেন ওয়াগন বেকারের মতো। সেই পরিস্থিতিতে কিছু বামপন্থী সংগঠন অঞ্চল ভিত্তিকভাবে ত্রাণ পরিষেবা চালাচ্ছিল। বিশ্ব ন্যায় আদালতের রায়ের পর তাদের ওপর প্রথম চড়া হন জনতা, তারপর রাষ্ট্র। আমেরিকা যুক্তরাষ্ট্র হুকে জানালো যে তাদের বিজ্ঞানীরা এই ভাইরাসের অ্যান্টিডোট আবিষ্কার করে ফেলেছেন, কিন্তু তা সমগ্র বিশ্বের কাছে আনতে আমেরিকার কিছু শর্ত আছে। শর্তগুলি হলো: 1, সমস্ত বামপন্থী সংগঠনকে সমস্ত দেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। 2, এই ওষুধের পেটেন্ট শুধুমাত্র থাকবে আমেরিকার কাছে। 3, মহাকাশ গবেষণায় নাসাকে অথরিটি করতে হবে। চীন কেন, কোনো দেশই আমেরিকার অনুমতি ছাড়া মহাকাশ গবেষণা করতে পারবে না। 4, ইউনাইটেড নেশনসে চীনের যে ভেটো দেওয়ার অধিকারটি আছে তা কেড়ে আমেরিকাকে দিতে হবে। অর্থাৎ আমেরিকা মোট 2টি ভেটো দেওয়ার অধিকার রাখবে। 5, ভাইরাসের অ্যান্টিডোটের দাম নির্ধারণ করবে মার্কিন ওষুধ কোম্পানিরাই। ইউএস গভর্নমেন্ট যদি মনে করে তাহলে কোনো কোনো দেশে ভর্তুকি দিলেও দিতে পারে, তবে তা দিতে তারা বাধ্য নয়। 6, প্রতিটি দেশে কোনো একটি সরকারি বা বেসরকারি সংস্থাকে অথরিটি দেওয়া হবে এই ওষুধের। 7, চীন থেকে আগত সমস্ত রকমের পণ্যের আদান প্রদানের ক্ষেত্রে আমেরিকা সরকারের নির্দেশিকা মানতে হবে সমস্ত পৃথিবীকে, ইত্যাদি ইত্যাদি আরও 361 শর্ত। এই ঘোষণাপত্রে আমেরিকা যুক্তরাষ্ট্র ভাইরাস সংক্রমণের তথ্য গোপন করার অপরাধে চীনের সাথে রাশিয়া ও উত্তর কোরিয়াকে জড়ায়। তারা ক্ষেপে গিয়ে যৌথভাবে পাল্টা মামলা করে আমেরিকার বিরুদ্ধে। এইভাবে মামলা পাল্টা মামলা চলতেই থাকে। আর এই দিকে মৃত্যুর হারও বাড়তে থাকে। তাই বাধ্য হয়ে পৃথিবীর অধিকাংশ দেশ, যার মধ্যে ভারতও আছে, আমেরিকার ঘোষণাপত্রে সম্মতি জানায়। তাই আমেরিকা দয়াবশত কিছু কিছু নির্দিষ্ট সংখ্যক এড পাঠানোর সিদ্ধান্ত নেয়। ভারতবর্ষে সরকার ঠিক করে এই এড বেসরকারিভাবে গ্রহণ করবে, কারণ সরকারি পরিকাঠামো নাকি নেই। তাই জয় জিনেন্দ্র ফার্মাটেক প্রাইভেট লিমিটেড এই টেন্ডারটি পায়, যারা কিছুদিন আগে ভাইরাস টেস্টিং কিটে টেন্ডারটি পেয়েছিল। তাই অভিজ্ঞতার নিরিখে তারাই উপযুক্ত। এই কোম্পানির মালিক শ্রী আম্বাতি ভাই প্যাটেল আবার আমেরিকান প্রেসিডেন্টের খুব প্রীতিভাজন হওয়ার ফলে একটা ষড়যন্ত্র তত্ত্বকে সামনে এনে আন্দোলনের দাগ দেয় দেশের শিক্ষিত বুদ্ধিজীবীর সুশীল সমাজ। তারা নানা রকমের অ্যাজিটেশন ব্যক্ত করতে থাকে দেশের কাছে। দেশের সাধারণ জনগণকে সরকার বোঝাতে থাকেন এই উস্কানিতে সাড়া না দেওয়ার জন্য, কারণ এরা দেশের সাথে ভাইরাস এডকে গ্রহণের বিরোধিতা করছেন এবং এদেরকে বামপন্থী হবার অপরাধে ভাইরাস ছড়ানোর দায়ে গ্রেফতার করা হতে থাকলো। কিন্তু আপাততভাবে এদের ঠান্ডা পড়লেও ভাইরাস ঠেকানো সম্ভব হয় না, কারণ এই বিশাল জনসংখ্যায় এই কোম্পানি পরিষেবা দিয়ে উঠতে পারে না। পিতা রাষ্ট্র এবার সন্তানের মধ্যে বাছাবাছি শুরু করলেন। ফলে ঠিক হলো সেই নাগরিক পঞ্জিকা যা সরকার ইতিমধ্যেই বানাতে শুরু করেছিল।
তা প্রথমত সম্পূর্ণ করা হবে এবং এর আওতায় যারা পড়বেন না তাদের সমস্ত সরকারি সুযোগ এমনকি এই ভাইরাস এইড থেকেও বঞ্চিত করে কোয়ারেন্টাইন হয়ে থাকতে হবে। আর দেশের সমস্ত ডিটেনশন সেন্টারগুলির সংলগ্ন স্থানে অত্যাধিক বড় বড় গণকবর খুঁড়ে তৈরি করে রাখা হয়। এতদিনে ভারতবর্ষ তার সব থেকে বড় সমস্যা অর্থাৎ জনসংখ্যা তা নিয়ন্ত্রণের পার্মানেন্ট সলিউশন বের করতে সক্ষম হলো থ্যাঙ্কস টু ভাইরাস।